আমি ক্লাস 5 পরে ঢাকা গেলাম। ঢাকা স্কুলে ভর্তি হব, যে স্কুলে যাওয়ার পরে আমাকে 5 বানান করতে বললো ইংলিশে। আমি 5 বানান করতে পারলাম না। আমাকে বললো 4 বানান করতে, আমি 4 বানান করতে পারলাম না। ওরা আমাকে 2 ক্লাস নিচে আমি ক্লাস 3-তে ভর্তি করলো। সেই শিক্ষা জীবন কাটিয়ে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমিও একজন ছাত্র ছিলাম এক সময়। আজকের এখানে এসে আমার সেই স্মৃতির কথা মনে পড়ছে। ছোটবেলার সেই শিক্ষার পরিবেশ, স্কুলে আসলে তখন টাকা পয়সার বড় অভাব ছিল। তখন আচার বিক্রি করতো, বড়ইয়ের আচার, চালতার আচার অথবা চানাচুর। এগুলা কেনার জন্য পয়সা কিভাবে ম্যানেজ করা, সেটা বাবার কাছে হোক, মার কাছে হোক, অথবা কোনোভাবে ম্যানেজ করে স্কুলে আসলেই নেশাই থাকতো। স্কুলে আসলে সে আচার খেতে হবে, এটার জন্য পয়সা ম্যানেজ করা, চাটনি খেতে হবে, চটপটি খেতে হবে। চটপটি ছিল না, আরো কি কি ছিল। আসলে সেই দিনগুলোর কথা মনে হয়। আমরা অনেকেই খুব ভালো ছাত্র ছিলাম না, অনেকেই অনেক ভালো ছাত্র। স্কুল ফাঁকি দিয়ে আমরা অনেক কিছু করেছি জীবনে। এখন বুঝি, মনে হয়। আমার মনে আছে আমি প্রাইমারি স্কুলে যখন পড়ি, হঠাৎ করে শুনলাম একদিন টিকা দিবে। তো টিকা দিবে, দরজাতে জানালাগুলো আছে না, গ্রিল নাই, জাস্ট জানালা খুলে আর লাগায়। টিকার কথা শুনে কে কিভাবে আমরা জানালা দিয়ে লাফায়া বাড়িতে পালায় যাবো, টিকা দিব না। আমি একটু আগে থেকেই মানে আর কি, যে কি বলবো। প্রিয় উপস্থিতি, শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে সারা দেশে শিক্ষাঙ্গনের শিক্ষার পরিস্থিতি যদি আমরা উন্নত না করতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্ম, আগামী যে ভবিষ্যৎ, আমাদের প্রজন্ম কিন্তু সঠিক হবে না। আপনারা জানেন, শিক্ষকরা, ছাত্ররা, আমরা সবাই পিতা এবং সন্তানের মতো। আমাদের শিক্ষকরা আমাদের পিতার মতো। বাড়িতে আমাদের যেমন মা বাবা আমাদের পিতা, স্কুলে আমাদের শিক্ষকরা আমাদের পিতার মতোই আমাদের স্নেহ, মায়া, মমতা দিয়ে আমাদেরকে করেন। মানুষ গড়া কারিগর বলা হয় শিক্ষকদেরকে। আমরা সেই সাইজের জায়গাগুলোতে আমরা পিছনে যদি একটু তাকাই, তাহলে মেধার খুব শূন্যতা আমরা লক্ষ্য করি। শিক্ষার যে সুন্দর পরিবেশ, মেধাভিত্তিক, জ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক শিক্ষার শূন্যতা আমরা লক্ষ্য করি বিগত সময়ে। আমরা চাই এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। আজকে আমিও একজন ছাত্র ছিলাম এক সময়। আজকের এখানে এসে আমার সেই স্মৃতির কথা মনে পড়ছে। ছোটবেলার সেই শিক্ষার পরিবেশ, স্কুলে আসলে তখন টাকা পয়সার বড় অভাব ছিল। তখন আচার বিক্রি করতো, বড়ইয়ের আচার অথবা চালতার আচার অথবা চানাচুর। এগুলা কেনার জন্য পয়সা কিভাবে ম্যানেজ করা, সেটা বাবার কাছে হোক, মার কাছে হোক, অথবা কোনোভাবে ম্যানেজ করে স্কুলে আসলেই সেই চাচা, আমি ভুলে গেছি তাদের, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম কুড়িয়াচরে, যারা আচার বিক্রি করতো, মুড়ি বিক্রি করতো, চানাচুর বিক্রি করতো, নেশাই থাকতো। স্কুলে আসলে সে আচার খেতে হবে, এটার জন্য পয়সা ম্যানেজ করা, চাটনি খেতে হবে, চটপটি খেতে হবে। চটপটি ছিল না, আরো কি কি ছিল। আসলে সেই দিনগুলোর কথা মনে হয়। আমরা অনেকেই খুব ভালো ছাত্র ছিলাম না, অনেকেই অনেক ভালো ছাত্র। স্কুল ফাঁকি দিয়ে আমরা অনেক কিছু করেছি জীবনে। এখন বুঝি যে সত্যিকার অর্থে মা বাবা আমাদেরকে লেখাপড়া করায় একটা টার্গেট নিয়ে, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, দেশের জন্য যদি আমরা সুনাগরিক হতে পারি, এটা পরিবার যেমন সম্মানিত বোধ করে, মা বাবা অনেক আশা ভরসা করে আমাদেরকে বড় করে, সন্তানকে লালন পালন করে। আমরা সেই দিনগুলোর কথা সবাই মনে রাখি। আপনার মনে আছে কিনা, এক সময় বিলাতি দুধ খাওয়াইতো, কত মজা ছিল। সেই দুধের কথা মনে হয়। আমার মনে আছে আমি প্রাইমারি স্কুলে যখন পড়ি, হঠাৎ করে শুনলাম একদিন টিকা দিবে। তো টিকা দিবে, দরজাতে জানালাগুলো আছে না, গ্রিল নাই, জাস্ট জানালা খুলে আর লাগায়। টিকার কথা শুনে কে কিভাবে আমরা জানালা দিয়ে লাফায়া বাড়িতে পালায় যাবো, টিকা দিব না। আমি একটু আগে থেকেই মানে আর কি, যে কি বলবো। আমি যখন ঢাকায় পড়ি, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম। রাজনীতি করার আগেই নেতৃত্বের একটা স্বভাব, একটা আমার মধ্যে ছিল। ভোট হইতো, হাত তুলে ভোট হইতো ক্লাসে। ঢাকা আমি পড়াশোনা করেছি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত।
পরবর্তীতে আমার গ্রাজুয়েশন সবই ঢাকায়। কিন্তু আমি যে স্কুলে পড়তাম, ক্লাসে ভোট হইতো হাত তুলে, ক্যাপ্টেনের ভোট। কোনোদিন আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ক্যাপ্টেনশিপে ভোটে আমি হারি নাই। ভোটে জিতলে ক্রিম রোল খাওয়াইতে হইতো, না হলে বাটার বন খাওয়াইতো ছাত্রদেরকে, হাত তুলে ভোট হইতো। তো প্রাইমারি স্কুলের একটা অভিজ্ঞতার কথা বলি। হঠাৎ করে শুনলাম টিকা দিবে, ভয়ে কে কিভাবে পালাবো স্কুল থেকে, টিকা দিবে জোর করি। তো আমি যেহেতু একটু নেতৃত্ব সুলভ স্বভাব চরিত্র ছিল, আচ্ছা সবাই যাক, আমি একটু পরে যাই। আমার চাস্তো ভাই কাউসার আমার সাথে, আমরা দুজনেই লাভ দিব। আমি মনে করলাম ও আমার চাস্তো ভাই, এরে আমি উঠাইতে গেছি, তুই আগে চলে যা, পরে আমি যাব। হঠাৎ করে আমার স্যার এসে ধরে ফেলছে, আর আমি যেতে পারলাম না। আমাকে টিকা দিল এখানে, রাতের বেলা ফুলে গেল, জ্বর আসলো। কিন্তু আসলে সে অভিজ্ঞতার কথা, দিনগুলোর কথা অনেক মনে হয়। আমার ছোটবেলা, আমি ঢাকা থেকে, আমার চাচা, আমার আব্বারা 5 ভাই। আপনারা অনেকে জানেন আমার বাবা কোনোদিন স্কুলে যায় নাই। আমার বাবা কোনোদিন লেখাপড়া করেনি, উনি সিগনেচারটা করতে পারতেন, কিন্তু ওনার আন্ডারে সিএ পাস করা অ্যাকাউন্টেন্ট যারা আছেন এরাও কাজ করেছেন, অনেক শিক্ষিত লোকজন কাজ করেছেন। পুঁথিগত বিদ্যার বাইরেও আল্লাহ আমাকে একটা ক্ষমতা দিয়েছিল। তো আমার বাবা কষ্ট করে পরিশ্রম করে আমার ছোট চাচাকে ডাক্তার পড়িয়েছে। উনি স্ট্যান্ড করেছে, মেট্রিকে 8 বৃত্তি পেয়েছে, 5 বৃত্তি পেয়েছে, অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। চাচারও একটা বিষয় ছিল আমাকে ঢাকা নিয়ে পড়াশোনা করানো। একটা পর্যায়ে চাচা আমাকে, আমি ক্লাস 5-এ পড়ে ঢাকা গেলাম, ঢাকা স্কুলে ভর্তি হব। যে স্কুলে যাওয়ার পরে আমাকে 5 বানান করতে বললো ইংলিশে, আমি 5 বানান করতে পারলাম না। আমাকে বললো 4 বানান করতে, আমি 4 বানান করতে পারলাম না। পরে আমাকে 2 ক্লাস নিচে আমি ক্লাস 3-তে ভর্তি করলো। সেই শিক্ষা জীবন কাটিয়ে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। যে কথাটা বলতে চাচ্ছি, আজকে এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, ফরিদপুর আমার কুলিয়ারচর উপজেলার মধ্যে আমি গর্ব করি, শিক্ষা দীক্ষায় 7টা পৌরসভা সহ 6টা উপজেলা, ইউনিয়ন এবং একটা পৌরসভার মধ্যে সবচেয়ে শিক্ষার হার হলো ফরিদপুর। এবং সবচেয়ে শিক্ষিত সরকারি কর্মকর্তা, কর্মচারী, পেশাজীবী যারা স্বনামধন্য বিভিন্ন ক্যাডার সার্ভিসে, ফরিদপুরের সবচেয়ে বেশি শিক্ষিত সমাজ, এবং এখানে সরকারের উচ্চপদস্থ অনেক কর্মকর্তারা এখানে অবস্থিত, সাবেক এবং বর্তমান। এটা আমাদের গর্ব হয়। আমি আজকে খোলা মনে কয়েকটা কথা বলব। পুঁথিগত বিদ্যাটাই কিন্তু সবকিছু নয়, এর বাইরেও প্রকৃত অর্থে যদি আমরা মানুষ হতে পারি, মানুষ বলতে যেটা বোঝায় সর্বগুণে গুণান্বিত, মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, তাহলে সেই শিক্ষা হবে আমাদের আসল শিক্ষা। আজকে আমরা যারা গরিব ঘরের সন্তান, আমাদের বাবা মায়েরা অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করায়, টাকা পয়সার লব্ধি করে, খয়রাত করে, ধার দেনা করে বিভিন্নভাবে আমাদেরকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করায়। আমরা সবসময় একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা সেই বাবা মায়ের কথা যেন আমরা ভুলে না যাই। আমরা হয়তোবা বিভিন্নভাবে সমাজের উচ্চ স্তরে যাব, অনেক ভালো ভালো জায়গায় যাবো, অনেক উপরে উঠবো, কিন্তু আমরা আমাদের শিকড়ের কথা যেন ভুলে না যাই। আমাদের বাবা মারা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করে, অনেক আশা ভরসা দিয়ে আমরা অনেক সন্তানরা দেশ বিদেশে যে লেখাপড়া করে আমরা সেখানে বিয়ে সাথে করে সেটেল হয়ে যায়। আর আমার সেই অনাথ বাবা মা বাড়িতে থাকে, তাদের দেখার কেউ থাকে না। আমরা সেই বাবা মার কথা যেন ভুলে না যাই, তাদের প্রতি শ্রদ্ধা যেন ভুলে না যায়। সমাজে আজকে আমাদের মধ্যে অনেক সম্মান ইজ্জতের ঘাটতি, আমাদের মধ্যে অনেক মানবিক মূল্যবোধ, মানবিকতা, নৈতিকতার কোনো অভাব, মাদক এবং সন্ত্রাস আমাদের যুব সমাজকে গ্রাস করে ফেলছে। আমাদের এই জায়গাগুলোতে মনোনিবেশ করতে হবে, আমাদের সমাজকে, দেশকে আমাদের সবচেয়ে বেশি অগ্রগণ্য মনে করতে হবে। আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি যে আমাদের সকলের মধ্যে একটা ঐক্যবদ্ধ এবং সকলে মিলেমিশে আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু একটা কথা না বললেই নয়, এই অবস্থাটা, এই দেশটা আমাদের সকলের। এই জায়গাতে আমাদের অতীতের যারা দায়িত্বশীল ছিলেন, সেখানে আমাদের মধ্যে অনেক দ্বন্দ্বতা ছিল, অনেক দায়িত্বহীনতা ছিল, অনেক কর্তব্যের ক্ষেত্রে ঘাটতি ছিল। আমাদের সমাজটা এমন একটা পর্যায়ে চলে গেছিল, একটা পর্যায়ে একটা শ্রেণী পেশার মানুষ ছিল, একটা মনে হচ্ছে তারাই এদেশের মালিক, আর প্রান্তিক জনগোষ্ঠী বেশিরভাগ মানুষ ছিল নিগৃহীত, নিষ্পেষিত, তাদের কোনো মত প্রকাশের জায়গা ছিল না, স্বাধীনতা ছিল না। আজকে শিক্ষাঙ্গনের পরিবেশ আমাদের ফিরিয়ে আনতে হবে, দলাদলি বন্ধ করতে হবে, যেখানে যার প্রাপ্য যোগ্যতা তাকে সেই জায়গায় দিতে হবে। সেই কারণে আমাদেরকে ঐক্যের কোনো বিকল্প নাই। আজকে উন্নয়নের কথা বলছেন, অবশ্যই উন্নয়ন আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি করবো। কিন্তু যাদের দায়িত্ব ছিল 17 বছর, যারা এই দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো বসে কখনো ভোটে কখনো বিনা ভোটে বিভিন্নভাবে ক্ষমতায় ছিলেন, যেভাবেই ছিলেন, রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের অর্থ সম্পদ আপনাদের নিয়ন্ত্রণে ছিল, আপনারা সেই দায়িত্বটুকু পালন করেন না।
আপনারা শুধু মানুষকে আশা দিয়েছেন, সেই কাজগুলো আপনারা করেননি। কুলিয়ারচর ভৈরবে এমন নেতৃত্ব, এমন ইজ্জত, এমন পদ পদবি ছিল যেটা আগামী 30-40 বছর 50 বছর আবার এটা আসবে কিনা আমার জানা নেই, কিন্তু তারা সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে না, আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া কৃষক শ্রমিক জনতার সন্তান, আমরা তো এত কথা বুঝি না। আমরা 3 বেলা পেট ভরে খেতে চাই, আমরা শান্তিপূর্ণ দরজা খুলে ঘুমাতে চাই, আমরা এই সমাজ সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে চাই। তো সেই জায়গাগুলো, সেই অধিকারগুলো, ফান্ডামেন্টাল রাইটগুলো নির্দেশিত হয়ে গিয়েছিল। আজকে আমাদের ভোটের অধিকার নাই, কথা বলার অধিকার ছিল না, সেই অধিকার ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা সেটা ফিরিয়ে পেয়েছি। আজকে আমি সেলুট জানাই তরুণ প্রজন্মকে। 52-র ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, আর এই 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এই আন্দোলনে ছাত্র সমাজের যে ভূমিকা, এটা সবসময় আমরা সেলুট জানাই, সবসময় আমরা সম্মান জানাই। আজকে তরুণ প্রজন্ম যেভাবে দেশের প্রয়োজনে রাজনৈতিক নেতাকর্মীরা যেখানে আমরা ব্যর্থ হয়েছি, হয়তো বা আমরা কাঙ্ক্ষিত চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই, ছাত্র সমাজ, তরুণ সমাজ, যুব সমাজ তারা আজকে দেখিয়ে দিয়েছে আমাদেরকে কিভাবে স্বৈরাচারকে বিদায় করতে হয়, কিভাবে অত্যাচারিত জুলুমবাদদের বিদায় করতে হয়। সেই কারণে আমি মা বোন সহ তরুণ প্রজন্মের মুরব্বীরা সবাইকে আমরা সাধুবাদ জানাই। যদি আজকে আমার সন্তানদেরকে মারা রাস্তায় বের করে হতে না দিত, আমার সহকর্মী সহযোদ্ধা ছোট ভাই ছাত্র জনতাকে মারা রাস্তায় উৎসাহ দিত, পানি খাওয়াতো, ভাত খাওয়াতো, নাস্তা খাওয়াতো, সাহসটা দিত, হয়তো বা সেই যুদ্ধ এত তাড়াতাড়ি সমাপ্ত হতো না, এত তাড়াতাড়ি আমরা বিজয়ের প্রাথমিক দ্বার প্রান্তে পৌঁছতে পারতাম না। তাই আমি সেই ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা সেই বিশাল কার্যযজ্ঞ আমরা সম্পন্ন করেছি। এখন আমাদের প্রয়োজন দেশ গঠনে আমাদের ভূমিকা রাখা। এখন আমাদের প্রয়োজন সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সমাজকে বিনির্মাণ করব, রাষ্ট্রকে বিনির্মাণ করব। রাষ্ট্রের প্রত্যেকটা স্তম্ভ ধ্বংস করে ফেলেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আজকে ধ্বংস করে ফেলেছে, সেগুলোকে আবার ঢেলে সাজাতে হবে। সেখানে আমাদেরকে সাম্য, মানবিক, ভ্রাতৃত্ব, সহাবস্থানের সমাজ ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে। সেই কারণে আমি দলমত নির্বিশেষে কুলিয়ারচরের সর্বস্তরের মানুষের আমি সহযোগিতা চাই। প্রিয় উপস্থিতি, আজকে ফরিদপুরের এই স্কুলের এই সমাবর্ত এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সর্বস্তরের মানুষকে দেখে, সাধারণ মানুষকে দেখে, অনেক মা বোনকে দেখে এবং অনেক অভিভাবক, অনেক প্রাক্তন ছাত্র যারা এই বিদ্যালয় থেকে পড়ে গিয়ে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ভূমিকা রাখছেন, রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, আপনাদেরকে আমি বলবো, আসুন, সবার আগে আমার দেশ, সবার আগে আমার কুলিয়ারচর, সবার আগে আমার ফরিদপুর, যার যেখানে অবস্থান, আমার মাতৃভূমিকে সবার আগে উপরে তুলে ধরতে হবে। আমার এলাকার স্বার্থে যেটা সঠিক কথা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। আমরা যে দল করি না কেন, যে মতের করি না কেন, অন্যায়কে অন্যায় বলতেই হবে। আজকে তাই আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা সবাই অতীতকে ঝেড়ে ফেলে দিয়ে আগামী দিনে এই তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ, মুরব্বী সবাইকে ঐক্যবদ্ধ রেখে আমাদের এই প্রাণের ফরিদপুরকে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এই ফরিদপুরের উন্নয়ন, এই ফরিদপুরের বিশৃঙ্খলা, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এই সমাজ ব্যবস্থা করতে হলে আমাদের তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি তাদেরকে নার্সিং করতে হবে, তাদেরকে ভূমিকা রাখতে হবে। অভিভাবক মন্ডলীদেরকে শুধু আমি অনুরোধ করবো, শুধুমাত্র বিদ্যালয়ে পাঠিয়ে আপনারা ঘরে বসে থাকলে চলবে না। বিদ্যালয়ে কার সাথে চলতেছে, কার সাথে বন্ধুত্ব করতেছে, স্কুল থেকে বের হয়ে এসে বাড়িতে আসতে না, কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে আড্ডা মারতেছে, এই জায়গাগুলো তো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। সমাজটা শেষ করে ফেলছে, প্রত্যেকটা রন্ধ্রে মাদক, প্রত্যেকটা রন্ধ্রে সন্ত্রাস, চাঁদাবাজি, এই সমস্ত বিভিন্ন মেলা টেলা, বিভিন্ন কিছুর নামে জুয়া টুয়া, বিভিন্ন ধরনের অপকর্ম, অনৈতিক কার্যক্রমের সাথে আমাদের তরুণ প্রজন্মকে জড়িয়ে ফেলা হয়েছে অতীতে। সেই জায়গাতে আমাদের সন্তানদেরকে বের করতে হবে। আমরা যদি একটা শিক্ষিত, একটা সত্যিকার অর্থে একটা শিক্ষিত এবং তরুণ প্রজন্ম, যুব সমাজ, ছাত্র সমাজ গড়তে না পারি, আগামী দিনে আমাদের অন্ধকার ভবিষ্যৎ। দেশকে নেতৃত্ব দিবে আগামী দিনে এই ছাত্র সমাজ, তারাই আজকে নেতৃত্ব দিবে, এই দেশের ও সর্বোচ্চ পর্যায়ে যাবে। আমরা সেই প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। তাই আজকে এই ফরিদপুরের এই সুন্দর আয়োজনে পরন্ত বিকেলে এই ডুবন্ত সূর্যের দ্বার প্রান্তে এসে আজকে মনোরম পরিবেশে আপনারা যে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন, সুন্দর একটা আয়োজন করেছে, সত্যি আমি আবেগে আপ্লুত। মনে হয় যে সে পিছনের জায়গায় আবার ফিরে যাই, আমি আবার বিদ্যালয়ে আসি। সবাই আমরা সেভাবে বন্ধু বান্ধব, সহকর্মী, সহপাঠীদের নিয়ে আমরা সেই কাজগুলো করি। আমি এমন একটা থ্যাঙ্কসলেস জবে ঢুকেছি, সেটা হলো রাজনীতি। এই জবের মধ্যে নিজের ব্যক্তি জীবন আর সেটা কিছু থাকে না, সবকিছু সবসময় মানুষের চিন্তা করতে হয়, মানুষকে সময় দিতে হয়। দোয়া করবেন আমার জন্য। আমি আপনাদের বয়সে অনেকের চেয়ে ছোট, আমি চেষ্টা করছি এই কুলিয়ারচরের মানুষের দীর্ঘদিনের যে সুপ্ত বাসনা, যে কাঙ্ক্ষিত মনের স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি তরুণ প্রজন্মকে বলবো, আমার মতো শরীফুল আলম হয়তো চেষ্টা করে যাচ্ছে, আমি জানি না আমার ভাগ্যে আগামী দিন কি আছে। যদি কোনোদিন সুযোগ আসে, হয়তোবা আমি সেই
সময়টুকুকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করে যারা অতীতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি আমার সময়টাকে যথাযথভাবে সবাইকে নিয়ে কাজে লাগানোর চেষ্টা করব। যদি আমি না পারি, আমি আপনাদের কাছে বলে দিতে চাই, তরুণ প্রজন্মের কাছে কাউকে না কাউকে সেই জায়গা পূরণ করতে হবে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যা যা করার আপনাদেরকে সেই ঝান্ডাকে এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে। আমার অনেক মুরব্বীরা কবরে সাহিত্য আছে, তারা দেখে যেতে পারে নাই আজকে বর্তমানে এই বাংলাদেশের যে প্রাথমিক বিজয়ের এই সূর্যকে দেখে যেতে পারে নাই। আজকে আগামী দিনে আমাদেরকে এই সূর্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই কারণে আপনাদের সকলের সহযোগিতা চাই। একটা কথা না বললেই নয়, ফরিদপুরের মানুষ আমি জানি অনেক সাহসী। নদীর পাড়ের মানুষ কুলিয়ার চলে যান সেই 10 মাইল 12 মাইল হেঁটে, কিন্তু আপনাদের মনটা এত ছোট কেন? শিক্ষক সাহেব, সভাপতি সাহেব দাবি করছে একটা ওয়াল। আপনি যদি এমপি হন তাহলে একটা ওয়াল চাই। এত কৃপণ কেন? এত মনটা এত ছোট কেন? শুধুমাত্র একটা ওয়াল কেন? আল্লাহ যদি বাঁচায় রাখে এই স্কুলটাকে আমরা কলেজ করবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখে। আরো কি কি ডেভেলপমেন্ট লাগবে স্কুলের, এই এলাকার সবকিছুই করবো। একটা ওয়াল আর কয় টাকা? আল্লাহ যদি আমার এমপি নাও বানায়, ইলেকশনের পরে যদি এমপি নাও হতে পারি, আমার টাকা দিয়ে ওলা নিয়ে ওয়াল করে দেবো ইনশাআল্লাহ। অতএব আপনারা শুধু আমার জন্য উপজেলা, এখানে অনেক মা বোনেরা এখানে আছে, বিগত সময়ে অনেক চড়াই উত্তরায় জীবনের মধ্যে রেখেছে, আপনারা রোজা রেখেছেন, নফল নামাজ পড়েছেন, দোয়া করেছেন আমার জন্য। দোয়া করবেন সঠিকভাবে থেকে জীবনের শেষ সময় পর্যন্ত যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। এখানে আমি অনেক ফরিদপুরের গুরুত্বপূর্ণ বরেণ্য ব্যক্তিবর্গ এই সকাল থেকে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন। আমার দুর্ভাগ্য আপনাদের সাথে আমার দেখা হয় নাই। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই এলাকার কৃতি সন্তান যারা সচিব, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা বিভিন্ন পর্যায়ে সমাজের বিভিন্ন পর্যায়ে যারা ফরিদপুরের কৃতি সন্তানরা এই অনুষ্ঠানে সম্পৃক্ত ছিলেন, সাবেক ছাত্র এই অনুষ্ঠানের, আপনাদের সাথে আমার দেখা হয় নাই, কিন্তু আপনারা এসেছেন, এই অনুষ্ঠানকে সৌন্দর্য বর্ধিত করেছেন। আপনাদেরকে আমি আয়োজকদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকে বিভিন্ন এলাকা থেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষকরা এসেছেন। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আপনারা মনোযোগী হন। প্রাইমারি শিক্ষকদেরকে আমি অনুরোধ করব, প্রাইমারি শিক্ষা হলো আমাদের ফাউন্ডেশন। ওই জায়গাতে যারা আমরা শিক্ষকতা করি, একটু দয়া করে কিছু মনে করবেন না। প্রত্যেকের টার্গেট থাকে প্রাইমারি স্কুলের পাশে আমার বাড়ি, আমার পোস্টিংটা যেন প্রাইমারি স্কুলের পাশে হয়, একদম স্কুলের বাড়ি থেকে এসে স্কুল করতে পারি। অনেক শিক্ষকরা আছেন নাম কষ্টে হাজিরাটা দিয়ে বাড়ির জায়গা গিয়া বা গৃহস্থলী কাজ করেন, অনেক কাজ করেন, ঠিক মতে আপনারা শিক্ষকতাটা করেন না, ছাত্রদেরকে নার্সিং করেন না। এই জায়গাটুকু তো আপনাদেরকে মনোযোগী হতে হবে। ফাউন্ডেশন যদি শক্তিশালী না হয়, তাহলে ওই ছাত্র হাই স্কুলে গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে না। আপনারা মনোযোগী হন। আমি 2টা জায়গায় মনোনিবেশ করবো সবচেয়ে বেশি, 3টা জায়গায়। বিশেষ করে কৃষি প্রধান দেশ আমাদের এই বাংলাদেশ, কৃষকদেরকে আমাদের ন্যায্য মূল্যে কৃষি উপকরণ দেওয়া, তাদেরকে ফসলের ন্যায্য মূল্য পাওয়া, কৃষকদের সুখ দুঃখ দেখা, তাদেরকে দলের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে পরিকল্পনা করছেন বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটাতে হবে। আগামী দিনে কৃষকের ফসল কিভাবে বেশি উৎপাদন করা যায় আমরা চিন্তা করছি। যাদের 10 খানি জমি আছে, 10 খানি জমিতে যদি আপনারা ফসল করেন, আপনাদেরকে প্রণোদনা দেওয়া হবে সরকার থেকে। আমাদের দল চিন্তা করতেছে, আল্লাহ যদি বাঁচায় থাকে, জমি পতিত রাখা যাবে না, কৃষি ফলন বাড়াতে হবে, অন্য দেশের উপর এবং আমদানির উপর নির্ভরতা কমাতে হবে। সেই কারণে আমরা কৃষিকাজে আমরা সবচেয়ে বেশি নার্সিং করবো আপনাদেরকে। আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, স্বাধীনতার পর আমরা যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি অবহেলার জায়গা দেখেছি। কিছুদিন আগে আমি ভৈরব চণ্ডীবের সরকারি হাসপাতালে গিয়েছিলাম। ভৈরব কত বড় একটা উপজেলা, আমি গিয়ে দেখি 16 জন ডাক্তার থাকার কথা, মাত্র 5 জন ডাক্তার। গ্রামের সাধারণ মানুষ, গরিব মানুষ, দুঃখী মানুষ, রোগী কয়জন ঢাকার অ্যাপোলো হসপিটালে, কয়জন ল্যাবেডে, কয়জন ইউনাইটেড হসপিটালে, কয়জন স্কয়ার হসপিটালে যেতে পারবে? কয়জনের পক্ষে প্রাইভেট হসপিটালে চিকিৎসা করা সম্ভব? প্রান্তিক জনগোষ্ঠী অসুস্থ হলেই কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে যায়, ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে যায়, কিশোরগঞ্জের সরকারি হাসপাতালে যায়। সেই হাসপাতালের অবস্থাগুলো অত্যন্ত নাজুক। ডাক্তার 16 জনের জায়গায় 5 জন ডাক্তার পেয়েছি, তাও 2 জন ছুটিতে। এরকম একটা অবস্থায় ওষুধ নাই, এক্সরে মেশিন নষ্ট। এই জায়গাগুলোতে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। মানুষকে তাদের ফান্ডামেন্টাল রাখাতে মৌলিক অধিকার, সেই জায়গাগুলোতে চিকিৎসার ক্ষেত্রে প্রত্যেক সময় আমরা অবহেলা করেছি। সেই জায়গায় আমাদের মনোনিবেশ করা দরকার। আমি আশা করি আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, সেই জায়গাগুলোতে মানুষ যাতে তার সুচিকিৎসা পায়, ঠিক মতো মানুষ সরকারি হাসপাতালে ডাক্তার থাকে, প্রাইভেট প্র্যাকটিসে পারে, তার নির্ধারিত সময় হসপিটালে তাকে জব করতে হবে, চাকরি করতে হবে, তারপরে প্রাইভেট প্র্যাকটিস। এই জায়গাগুলোতে আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জায়গা হলো আমাদের এই শিক্ষার ক্ষেত্র, এই শিক্ষা পরিবেশ, শিক্ষার যে স্কুলের পরিবেশ,
কলেজের পরিবেশ, শিক্ষকদের সুবিধা অসুবিধা সবকিছু আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আমরা চাই একটা শিক্ষিত জাতি দেবেন আমাদেরকে, শিক্ষকদের কাছে আর কোনো আমাদের দাবি নাই। একটা শিক্ষিত জাতি, ভালো একটা শিক্ষার পরিবেশ আমরা দিব। আপনারা আমাদেরকে একটা শিক্ষিত পরিবেশ দিবেন, শিক্ষিত জাতি দিবেন। এই ফরিদপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সহ যারা বর্তমান ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনারা আছেন, আপনারা সবাই স্কুলমুখী হবেন, পড়াশোনাটা মন দিয়ে করবেন, এলাকার জন্য চিন্তা করবেন, আর মা বাবার জন্য সবসময় দোয়া করবেন। মা বাবার কথা শুনবেন, মুরব্বীদের কথা শুনবেন। মা বাবা হলো আমাদের আল্লাহর পরে আমাদের সবকিছু। মা বাবা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করে, আমরা বড় হয়ে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা চিন্তা করি। আমাদের সেই অসহায় দুঃখিনী মা বাবার কথা আমরা ভুলে যাই। আমরা যেন আমাদের মা বাবার কথা ভুলে না যাই। আমরা মা বাবাকে সেবা করব, তাদের কথাগুলো শুনবো, মুরব্বীদের কথা শুনবো। এটা আমার বিশেষ অনুরোধ। আজকের সমাজে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। সিলেট জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম মহাসচিব মা বৃদ্ধাশ্রমে থাকে। এই সন্তান এর চেয়ে কুলাঙ্গার সন্তান আর হতে পারে না দুনিয়াতে। আমরা সেই মায়েদের প্রতি যেন শ্রদ্ধাবান হই, মায়েদের প্রতি যেন কষ্ট করি। এরা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করে। আমরা মা বাবার প্রতি যেন শ্রদ্ধাশীল হই। ওটাই হলো প্রকৃত অর্থে আমরা প্রকৃত মানুষ। আমরা শুধু পুঁথিগত বিদ্যায় হলে হবে না। ভালো মানুষ যাতে সালাম দেওয়া, মুরব্বীতে রাস্তায় বের হলে সালাম দুই প্রকারের, একটা শ্রদ্ধা থেকে ভালোবাসা থেকে, আর একটা ভয়ে সালাম দেয়। ভয়ের সালামের আমার প্রয়োজন নাই, মন থেকে আমাকে সালাম দিতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, উপস্থিত সবাই যারা আছেন, বিশেষ করে আমরা যারা তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ, আমাদের মধ্যে অনেক অস্থিরতা লক্ষ্য করছি। সমাজে প্রায় সময় মারামারি, গ্রামে গঞ্জে হইলেই বাড়িঘর লুটপাট, দলবল গিয়া ঘরবাড়ি লুটপাট হয়ে যায়। এগুলো থেকে আমাদের বিরত আসতে হবে। মানব এখনো দুনিয়াতে আছে। সামাজিক যে একটা সমাজ ব্যবস্থা, এটা কেন যেন দিন দিন নষ্ট হয়ে গেছে। এই জায়গাগুলোতে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আরো আনুষ্ঠানিকতা আছে ওনাদেরকে। আজকে আমি আবারও এই ফরিদপুরের এই সুন্দর আয়োজনকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। যারা বিভিন্ন সাব কমিটি, উপকমিটি, যারা টাকা পয়সা অর্থ দিয়ে প্রাক্তন ছাত্রছাত্রীরা